হ্যালো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের নির্দেশে রোজভ্যালি এডিসিএ এর টাকা ফেরতের অনলাইন আবেদন পদ্ধতি শুরু হয়েছে। কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, তা এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিতে ভুলবে না। সো বন্ধুরা, আমরা রোজভ্যালি এডিসিএ লিখে সার্চ করব। রোজভ্যালি এডিসি .com লিখে আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা মূল ওয়েবসাইটটি পেয়ে যাব, রোজভ্যালি এডিসি.com। রোজভ্যালি অ্যাসেটস ডিপোজিট কমিটি এই অপশনটির উপর ক্লিক করব। রোজভ্যালি অ্যাসেটস ডিপোজিট কমিটি অ্যাপয়েন্টেড বাই অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই কাজটি শুরু হয়েছে। যদি ব্যাকগ্রাউন্ড দেখে নিই তাহলে কিন্তু এখানে অনেকগুলো কেস পিটিশন নম্বর দেওয়া আছে, WPO নাম্বার 275/2015। এইভাবে বিভিন্ন সালের 2022, 2016, 2023 সালে কেস পিটিশন নম্বর এখানে দেওয়া হয়েছে। এই কেস পিটিশনের আন্ডারে যারা আবেদন করেছিল তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবে। এবং যারা রোজভ্যালির ইনভেস্টর, তারা কিন্তু যাদের টাকা প্রাপ্তি বাকি আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তা কেস পিটিশন নম্বরগুলো দেখানো হয়েছে এখানে। তাছাড়া অ্যাবাউটে গিয়ে ক্লিক করলেও আমরা কিন্তু 2015 এবং 16 সালের কেস পিটিশন নাম্বারগুলো দেখতে পাবো। কোম্পানিজ নেম, যে সমস্ত কোম্পানির আন্ডারে আমরা কিন্তু রিফান্ড পাবো সেই সমস্ত কোম্পানিগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। বিশেষত রোজভ্যালির আন্ডারে যে সমস্ত ইনভেস্টর কোম্পানি, রোজভ্যালি ইন্ডাস্ট্রি লিমিটেড করি, তাহলে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাব যে 2015 সালে দিলীপ কুমার শেট্টির যে তোমার এডিসিএর কমিটি প্রস্তুত করা হয়েছিল, তাতে 2023 সালে ওয়েবসাইটটি প্রস্তুত করা হয় এবং 24 সালে 18ই মার্চের এই নোটিশটার জারি করা হয়েছে এবং এখানে আবেদন করা যাবে রোজভ্যালির টাকা রিফান্ডের জন্য। ইনভেস্টরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আবেদন প্রক্রিয়া করার পরে যে আমরা অ্যাকনলেজমেন্ট নম্বর আমাদের মোবাইল নম্বরে পেয়ে যাব, সেটা থেকে কিংবা এন্টার সার্টিফিকেট নম্বর দিয়ে আমরা কিন্তু আর ইউ হিউম্যান ক্যাপচা বসিয়ে আমরা সার্চ করলে কিন্তু আমরা ইনভেস্টরের নেম, অ্যামাউন্ট এবং স্ট্যাটাস দেখতে পাবো। করার জন্য আপলোড সার্টিফিকেট অপশনটিতে আমরা ক্লিক করব। আপলোড সার্টিফিকেট, ইনভেস্টর যদি নিজে আবেদন করে তাহলে ইনভেস্টর অপশনটি আমরা রেখে দেব। যদি ইনভেস্টর মারা যায় তাহলে আমরা নমিনি অপশনে ক্লিক করব। ঠিক আছে, ইনভেস্টর যদি মারা যায় তাহলে নমিনি, এবং ইনভেস্টর যদি অন্য কাউকে নমিনি করে যায় তাহলে আদার্স অপশনে ক্লিক করব। আমরা যদি ইনভেস্টর হিসেবে আবেদন করতে চাই ইনভেস্টর, নতুবা নমিনি, নতুবা আদার্স। আমরা যেহেতু ইনভেস্টর হিসেবে আবেদন করতে চাই বা ইনভেস্টর যদি বেঁচে থাকে তাহলে আমরা ইনভেস্টরটিকে অপশনটিকে সিলেক্ট করে নেব, অর্থাৎ ইনভেস্টরের বক্সে ক্লিক করব। ওকে, অ্যাপ্লিকেশনটি নির্ভুলভাবে করব, কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন পরবর্তীতে এডিট করতে পারবো না, তাই নির্ভুলভাবে করব। প্রথমত কোম্পানি নেম, সিলেক্ট কোম্পানি অপশনটিতে ক্লিক করব। এখানে রোজভ্যালির আন্ডারে বিভিন্ন যে কোম্পানি লিমিটেডগুলো আছে সেই কোম্পানিগুলো মধ্যে আমাদের সার্টিফিকেটে যে কোম্পানির উল্লেখ আছে, যেখানে আমরা ইনভেস্ট করেছি সেই কোম্পানিটাকে আমরা সিলেক্ট করে নেব নির্ভুলভাবে। এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে কোম্পানিগুলো যেমন রোজভ্যালি চেইন মার্কেটিং সিস্টেম, রোজভ্যালি এয়ারলাইন্স লিমিটেড, রোজভ্যালি ফ্যাশন প্রাইভেট লিমিটেড, রোজভ্যালি ফিল্ম লিমিটেড, এখানে আছে ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ, হোটেল, হাউজিং ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি লিমিটেড, ইনফোটেক লিমিটেড, মার্কেটিং ইন্ডিয়া, মাইক্রো ফাইন্যান্স, ওকে, নেটওয়ার্ক, পত্রিকা, প্রজেক্ট, রিয়েল স্টেট, রিয়েসিকন লিমিটেড, টাওয়ার প্রাইভেট লিমিটেড, ট্রাভেল লিমিটেড, কমিউনিকেশন লিমিটেড। যেটা আপনাদের হবে সার্টিফিকেটে থাকবে সেটা আমরা অদ্রিজা গোল্ড কর্পোরেশন লিমিটেড, যেটা আপনাদের থাকবে সেই কোম্পানিটা আপনারা এখান থেকে বেছে নেবেন আপনাদের সার্টিফিকেটে, বা আপনারা যে ইনভেস্টরের আন্ডারে আবেদন করেছেন রোজভ্যালির সেই কোম্পানিটা আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি একটা কোম্পানি সিলেক্ট করে নিচ্ছি। আমি ডেমো হিসাবে এই ফর্ম ফিল আপটা আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্স্ট
ইনভেস্টর প্রথম আমানতকারী, প্রথম আমানতকারীর নাম এখানে আমরা লিখে দেব। যদি আমানতকারী যে প্রথম আমানতকারী সেই আমানতকারীর নাম সার্টিফিকেটে দেখে দেখে আমরা সঠিকভাবে এটা লিখে দেব। এখানে আমানতকারীর বয়স আমরা হিসাব করে একটা আনুমানিক বয়স আমরা লিখব। জেন্ডার, এখানে আমানতকারী জেন্ডার মেল ফিমেল আদার্সের মধ্যে আমরা যেটা হবে সিলেক্ট করে নেব। ফোন নম্বর, আমানতকারী বর্তমান একটা ফোন নম্বর যেটি চালু আছে সেই ফোন নম্বরটি এখানে বসিয়ে দেব। ওকে, ফোন নম্বর বসানোর পর আইডেন্টিটি টাইপ, এটা আমরা কিন্তু নির্ভুলভাবে বসাবো। আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান কার্ড হোক, পাসপোর্ট হোক, ভোটার কার্ড হোক, যেটা আছে আধার কার্ডটা আমরা সিলেক্ট করে নিলাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনাদের রোজভ্যালির অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেসটা মিললে ভালো হবে, অবশ্যই মিললে ভালো হবে, সেই হিসাবে বসাবো। সেকেন্ড ইনভেস্টর, যদি দ্বিতীয় আমানতকারী থাকে, মানে যৌথ হয়তো আমানতকারী আছে, সেক্ষেত্রে দ্বিতীয় আমানতকারীর নাম, বয়স এবং জেন্ডার সেমলি আমাদের ফিল আপ করতে হবে। ফোন নাম্বার এবং আইডেন্টি প্রুফ হিসাবে একটা আইডেন্টিটি সিলেক্ট করতে হবে। সে আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান কার্ড হোক, পাসপোর্ট হোক, ভোটার কার্ড হোক, একটা সিলেক্ট করে আমাদের লিখে দিতে হবে। এবার নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড, পিতা ও স্বামীর নাম, অর্থাৎ ইনভেস্টর্স যে ইনভেস্ট করেছে তার বাবার নাম এখানে আমরা লিখে দেব। ঠিক আছে, আমি ডেমো হিসাবে লিখেছি। এখানে অ্যাড্রেস, এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা আমরা লিখে দেবো। যদি কেউ গ্রামে বাস করে গ্রামের ঠিকানা, যদি শহরে বাস করে শহরের ঠিকানা এখানে আমরা মোটামুটি লিখে দেব। ওকে, এগুলো অবশ্যই লিখতে হবে, নতুবা কিন্তু ফর্ম পরবর্তী পেজে আমরা যেতে পারবো না। এখানে স্ট্রিট বা রাস্তা, এখানে শহর এলাকার ক্ষেত্রে স্ট্রিট বা রাস্তার নাম লিখব, গ্রামের ক্ষেত্রে লিখব না। এক্ষেত্রে ভিলেজ, টাউন, সিটি যার যেটা আছে লিখে দেবো। ভিলেজ লিখে দিলাম, এখানে পোস্ট অফিস লিখে দেবো, এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দেবো। এখান থেকে আমরা আমাদের স্টেট সিলেক্ট করে নেবো, স্টেটের আন্ডারে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। এখানে আমরা পিনকোডটি নির্ভুলভাবে বসিয়ে দেবো, এখানে আমরা আমাদের পিনকোডটি বসাবো। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ইনভেস্টরের ব্যাঙ্ক আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা এখানে আমানতকারী কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে নেম অফ ব্রাঞ্চ, আমরা আমানতকারীর ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখে দেব এবং ব্রাঞ্চ নেম লেখার পরে ব্রাঞ্চ কোডটা লিখে দেব। আমরা কিন্তু ব্যাংকের ফার্স্ট পেজে, পাসবুকের ফার্স্ট পেজে এগুলো পেয়ে যাব। এবং সেভিং অ্যাকাউন্ট নম্বর, আমরা সেভিং অ্যাকাউন্ট নম্বর নির্ভুলভাবে লিখব। MICR কোড এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাব, এটা লিখে দেবো, নতুবা আমরা অনলাইন থেকে জেনে নিয়েও লিখে দিতে পারি, কিংবা ব্যাঙ্ক থেকে। IFSC কোড, আমানতকারীর ব্যাংকের IFSC কোড আমরা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাব, এটা লিখে দেখে সঠিকভাবে লিখে দেবো। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস যেন ঠিকঠাক হয়, ভুল হলে কিন্তু সমস্ত কিছুই ফর্ম ফিল আপ বেকার হয়ে যাবে। অতএব ব্যাংকের অ্যাকাউন্টে ঠিকভাবে লিখে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। রোজভ্যালির সার্টিফিকেটটা যদি আমরা দেখি, বুকিং ফর্ম নম্বর, এটা হলো সার্টিফিকেট নম্বর বা বন্ড নম্বর, এটা আমানতকারীর শংসাপত্রের নম্বর হিসেবে আমরা লিখে দিতে পারি। পরবর্তী অপশন আমানতকারীর নাম, এখান থেকে আমানতকারীর নেম অফ সার্টিফিকেট হোল্ডারের নাম এখান থেকে পেয়ে যাব, এবং জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট যদি থাকে তার নামও লিখে দেব। বুকিং ডেট, অর্থাৎ আমানতকারীর ইনভেস্টমেন্ট যে ডেটটা, সেই ডেট অফ ইনভেস্টমেন্ট, সেটাই বুকিং ডেটটা দেখে দেখে লিখব। এর পরবর্তী অপশন আছে আপনার যে কত টাকা আমানতকারী জমা দিয়েছিল, সেটা অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, সেটা আমরা রিসিপ্ট দেখে মোটামুটি যোগ করে নিয়ে বসিয়ে দেব কত টাকা জমা দেওয়া হয়েছিল। পরবর্তী অপশন আছে যেটা, সেটা হলো আমানতকারীর ম্যাচুরিটি ডেট, এটা আমানতকারী ম্যাচুরিটি ডেট এখান থেকে পেয়ে যাব, সেটা দেখে সার্টিফিকেট দেখে লিখে দেব। এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট এখান থেকে আমরা পেয়ে যাব, অ্যামাউন্ট অফ এনটাইটেলড টু কোয়েট, এই অপশনে আমরা ম্যাচুরিটি অ্যামাউন্টটা লিখে দেবো। আরেকটা অপশন আছে যেটা অ্যামাউন্ট অফ ক্লেম, কিন্তু আমরা যে অ্যামাউন্টটার উপরে ক্লেম করতে চাই সেই অ্যামাউন্ট এখান থেকে লিখে দেব। আমানত সমূহের বিবরণ, এখানে আমানত শংসাপত্রের নম্বর, আমরা অবশ্যই আমাদের আমানত শংসাপত্রের নম্বর আমরা পেয়ে যাব, সেই দেখে দেখে লিখে দেব নির্ভুলভাবে। এখানে কার কার নামে শংসাপত্র আছে, যদি দুইজন হয় দুইজনের নাম পরপর লিখে দেব, যদি একজন হয় একজনের নামই লিখব। আমি একটা ডেমো হিসাবে লিখেছি,
তারপর পরের অপশন আছে আমানতের তারিখ, যে তারিখে আমরা আমাদের টাকা জমা দিয়েছিলাম প্রথম, সেই তারিখটা আমরা সার্টিফিকেট থেকে পেয়ে যাব। সেই তারিখটা এখানে আমরা এইভাবেই ডেট, মান্থ এবং ইয়ার হিসেবে সিলেক্ট করে নেব। আমানতের পরিমাণ, কত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম সেটাও লেখা থাকবে আমাদের রিসিভ কপিতে বা আমাদের সার্টিফিকেট কপিতে, সেটা আমরা দেখে দেখে এখানে লিখে দেবো সঠিকভাবে। আমি মোটামুটি একটা লিখে দিয়েছি আমানতের শেষ হওয়ার তারিখ। এখান থেকে আমরা আমানতের শেষ হওয়ার তারিখ, কবে শেষ হবে আমাদের আমানত, সেই ডেটটা আমরা পেয়ে যাব, সেটাও আমরা এখানে লিখে দেবো। এখানে আমি মোটামুটি আমার ডেটটা ফিক্সড করে নিচ্ছি। এখানে আমানতের শেষ তারিখটাও আমি এখানে মোটামুটি একটা ফিক্সড করে নিচ্ছি। ঠিক আছে, ডেমো হিসাবে দেখানোর জন্য এইভাবে আমরা সঠিকভাবে ফিল করব। এবার কোম্পানি থেকে কত টাকা পাওয়া গিয়েছে, কত টাকা পাওয়া গেছে, কিছুই পাওয়া যায়নি। কত টাকা মূল্য ফেরত পাওয়া যায়নি, যে টাকা দাবি করেছেন সেই টাকাটা এখানে লিখতে হবে, সেটাও পাওয়া যাবে কিন্তু সার্টিফিকেটে, কিংবা আপনি একটা মোটামুটি লিখে দিতে পারেন কত টাকা প্রাপ্য, আপনার কত টাকা প্রাপ্য সেটা আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন, কিংবা আপনার রিসিভ কপিতে পেয়ে যাবেন। এখানে আপনি লিখে দিয়ে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন, তাহলে পরবর্তী ডকুমেন্ট আপলোডের পেজে প্রবেশ করবেন। অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টর, অরিজিনাল সার্টিফিকেট যদি থাকে তাহলে এটা আমরা স্ক্যান করে নেব এবং চুজ ফাইলে ক্লিক করে আমরা জেপিজি ফাইলে এটা আপলোড করে দেব। ঠিক সেম প্রসেসে আমরা কিন্তু মোবাইল কম্পিউটারের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করতে পারবো। ওকে, খুব সহজ ফর্ম ফিল আপ। তো ওপেনে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইলটি এখানে চলে আসবে এবং ফাইলটি চলে আসার পর আমরা আপলোডে ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে। ওকে, আপলোডে ক্লিক করব, ফাইলটি যে চলে আসবো আমরা আপলোডে ক্লিক করব, আপলোড অপশনে। এবং যদি অরিজিনাল আমানতের শংসাপত্র না দেওয়া থাকে তাহলে রিসিভ কপির রসিদ, অর্থাৎ রিসিভ কপি বা রসিদ, টাকা জমা দেওয়ার রসিদ আমরা এখানে দিয়ে দেব। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটা থাকলে হবে, 1 আর 2 এর মধ্যে আমাদের যে কোনো একটা থাকলেই যথেষ্ট। যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া থাকে তবে হলে জমা দেওয়ার আসল রসিদ, অর্থাৎ সেটা জমা দেওয়ার যে একটা রসিদ আছে সেই রসিদটা দিলেও হবে। এখানে দুটোর মধ্যে একটা করতে হবে। এখন একটু ওয়েবসাইটে প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে, যদিও পরবর্তীতে হয়তো সমস্যাটা ঠিক হয়ে যাবে। এবং অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসাবে আমরা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা আমরা এপিটুপিট স্ক্যান করে এখানে চুজ ফাইলে গিয়ে আমরা চুজ করে নেব এবং আপলোডে ক্লিক করে আপলোড করে দেব। সেম প্রসেসে আমরা আপলোড করব, এগুলো জেপিজি ফাইলে করব সব, এবং যেন ডকুমেন্টটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়। ওকে, তাহলে আমাদের 1, 2, 3 কাজ হলে, এবং 4 নম্বরে আছে অ্যাড্রেস প্রুফ হিসেবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা যদি অ্যাড্রেস যে ডকুমেন্টসে ঠিক আছে সেই ডকুমেন্টস, যদি আমরা আধার কার্ড হয় আধার কার্ড, কিংবা ভোটার কার্ড, কিংবা ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা, পাসপোর্টের মধ্যে একটা আপলোড করে দেবো। সেম প্রসেস, অর্থাৎ 3-4 আপলোড করতে হলে আমাদের একটা সেম ডকুমেন্টস দিয়েও আমরা এই দুটো আপলোড করে দিতে পারি, 3 এবং 4। হয়তো আধার কার্ড দিয়ে আপলোড করে দিলাম। 5 আছে কি, 5 নম্বরে আছে ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা আমরা স্ক্যান করব সুন্দরভাবে এবং এটা আপলোড করে দেব। ওকে, 6 নম্বরে আছে কি, আছে ফটোকপি অফ চেক ফয়েল এবং ক্যান্সেলেশন চেক ফয়েল, অর্থাৎ বাতিল চেক অথবা চেকের ফটোকপি, অর্থাৎ চেকবুক যদি থাকে সেটার আমরা স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে আমাদের। অর্থাৎ 5-6 মধ্যে আমরা কিন্তু 5 নম্বর দিতেই হবে, 6 নম্বরেরটা যদি থাকে অবশ্যই আমরা দেব। এবং সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আপলোডে ক্লিক করে আপলোড করার পর সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আমরা কিন্তু ফাইনালি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু একটা মেসেজ শো করবে যে ইনভেস্টর সেভড সাকসেসফুলি। ওকে, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, অর্থাৎ ইনভেস্টরের সমস্ত কিছু যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আমরা ইনভেস্টরে যাব, আমরা যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমরা পাবো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেব, আমরা আমার মোবাইলে পেয়ে যাব সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেবো, কিংবা আমরা সার্টিফিকেট নাম্বার থাকলে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে কিন্তু আর ইউ হিউম্যান এটা যোগ করে 10 বসিয়ে সার্চে ক্লিক করব। তাহলে কিন্তু ইনভেস্টরের নেম, ইনভেস্টর অ্যামাউন্ট এবং স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবো, পেন্ডিং আছে কি অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা দেখতে পাবো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।